আমি তোমাদের এই ক্লাস লেকচারের ভিডিওগুলো সব মুডলে দিয়ে দিব, আপলোড করে দিব আস্তে আস্তে। একটু সময় হয়তো লাগবে, তো তোমরা ইনশাল্লাহ হয়তো আর সপ্তাহখানেকের মধ্যেই সবগুলো ভিডিও ওখানে পেয়ে যাবে। আর যারা নতুন করে ফিল আপ করেছো তাদেরটা একটু দেরি হবে, ওই আইওএমএস এর কাজ নিয়ে ওরা একটু ব্যস্ত আছে। তো ওইটা হ্যান্ডেল করলে ইনশাল্লাহ হয়তো বা এই সপ্তাহের মধ্যে তোমাদের কাছে নতুন মডুলের অ্যাকাউন্ট দিয়ে দিবে, মানে যারা পরে ইয়ে করেছো, মানে ফিল আপ করেছো ফর্মটা। আচ্ছা, আমরা আহ, যেটা নিয়ে দেখতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাদের পারফরমেন্স রেশিও। এখানে কি বলছে, ফার্স্ট লাইনটা পড়ে দেখো, দ্য অ্যাভারেজ ইউজার ইজ লাইকলি টু জাজ এ নেটওয়ার্ক অ্যাকর্ডিং টু ইটস স্পিড, ইটস আইদার এ ফাস্ট অর স্লো নেটওয়ার্ক। মানে একজন ইউজার, অ্যাভারেজ ইউজার, সে কিন্তু বেশি কিছু নিয়ে মাথা ঘামায় না, সে খালি দেখে যে আমার যে নেটওয়ার্কটা আছে সেটা কি ফাস্ট না স্লো। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমরা যেভাবে একটা জিনিসকে চিন্তা করবো, নেটওয়ার্ক, যে নেটওয়ার্কটা কিভাবে কানেক্টেড আছে, নেটওয়ার্কে কি কানেকশন অনেক বেশি হয়ে গেল কিনা, মানে এক্সেসিভ কানেকশন চলে আসলো কিনা, বা নেটওয়ার্কে কোন রাউটার কাজ করছে কোন রাউটার কাজ করছে না, ওরা এত কিছু জানে না। একজন মানে সিম্পল ইউজার, যে সে জাস্ট চিন্তা করবে যে আমার নেটওয়ার্কটা কি মানে ফাস্ট কাজ করছে না স্লো কাজ করছে। ঠিক আছে, তো এই জন্য এটা বলছি যে so that an objective comparison of the different network technologies is possible and hard quantitative metrics must be used to describe network performance rather than vague classifications। মানে আমাদেরকে এমন কিছু পারফরমেন্স ইয়ে রাখতে হবে, মেট্রিক রাখতে হবে, যেটা আসলে আমরা এরকম একটা ভেগ ক্লাসিফিকেশন চেয়ে অনেক ভালো কিছু একটা হবে। ঠিক আছে, তো এইসব মেজারমেন্ট গুলোকে বলা হচ্ছে পারফরমেন্স ইন্ডিকেটর। এবং এই পারফরমেন্স ইন্ডিকেটর গুলো কি করে, একটা কোয়ান্টিটি বা কোয়ালিফাইড ভ্যালু রিটার্ন করবে তোমাকে তোমার নেটওয়ার্ক অনুযায়ী। অর্থাৎ তোমার নেটওয়ার্কটা কিভাবে ভালো কাজ করছে না করছে, সে কি ভালো কাজ করছে না খারাপ কাজ করছে, না তাকে আরো মডিফাই করা দরকার বা তাকে ইমপ্রুভ করা দরকার নাকি, এইসব ব্যাপারগুলো তুমি আসলে এই পারফরমেন্স ইন্ডিকেটর গুলো থেকে বুঝতে পারবে। তো এখন এখানে আমাদেরকে দুইটা ডিস্টিংশন মেনটেন করতে হবে, একটা হচ্ছে ইউজার রিলেটেড সার্ভিস আর একটা হচ্ছে টেকনোলজি রিলেটেড সার্ভিস। যে তোমাদের এটা অন করে দেওয়া আছে, তোমরা এখানে ইয়ে করে দিও, রেসপন্স দিয়ে দিও, মানে অ্যাটেন্ডেন্স দিয়ে ফেলো। আচ্ছা, আমরা যেটা দেখছি এখন যে আমাদের দুই ধরনের সার্ভিস এখন আমাদের মাথা ঘামাতে হচ্ছে, একটা হচ্ছে ইউজার রিলেটেড সার্ভিস আর একটা হচ্ছে টেকনোলজি রিলেটেড সার্ভিস। ইউজার রিলেটেড সার্ভিস গুলো কি, হুইচ আর রেফার টু অ্যাজ টেকনোলজি ইন্ডিপেন্ডেন্ট, মানে এগুলো আসলে টেকনোলজি নিয়ে ইউজার যেহেতু মাথা ঘামায় না, তো ইউজার রিলেটেড যে সার্ভিস গুলো আছে সেগুলোকে তোমাকে টেকনোলজি থেকে ইন্ডিপেন্ডেন্টলি চিন্তা করতে হবে। আর একটা হচ্ছে টেকনোলজি রিলেটেড, যেটা সেটা হচ্ছে পারফরমেন্স ইন্ডিকেটর, বিভিন্ন ধরনের পারফরমেন্স ইন্ডিকেটর। ঠিক আছে, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এরকম যে এই ডিস্টিংশন গুলা নট অলওয়েজ কনসিস্টেন্ট, মানে সবসময় একইভাবে কনসিস্টেন্ট থাকবে না, এবং ক্যান নট অলওয়েজ বি ক্যাটাগরাইজ, মানে আমরা সবসময় সেটাকে আসলে ক্যাটাগরির মধ্যে যে ফেলতে পারবো তার কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, যে কারণে করা হয় যে টেকনিক্যাল পারফরমেন্স ইন্ডিকেটর গুলাকে একসাথে গ্রুপ করে রাখা হয়, মানে টেকনিক্যাল পারফরমেন্স যেগুলো সেগুলো একসাথে রাখা হয়, আর ইউজার রিলেটেড যেগুলো যেগুলো অনেকটা নন টেকনিক্যাল বলা যায়, সেগুলোকে হচ্ছে আলাদা একটা গ্রুপ করে রাখা হয়। তো এখন ইউজার রিলেটেড প্যারামিটার গুলো কি কি খেয়াল করে দেখো। ইউজারের যে প্যারামিটার গুলো সেগুলো হচ্ছে অনেকটা এরকম, যে সে হচ্ছে এই জিনিসগুলো নিয়ে হচ্ছে সে মাথা ঘামায়, স্পিড, কারেক্টনেস, রিলায়েবিলিটি, এবং এটার মধ্যে হচ্ছে কখন কখন সেটা নিয়ে কাজ করে। সাপোজ ধরো কানেকশন যখন তৈরি হচ্ছে তখন তার স্পিডটা কেমন, কানেকশন যখন তৈরি হচ্ছে তখন সে আসলে কি পরিমাণ হচ্ছে তার মানে কারেক্টনেস যাচ্ছে, মানে ইনকারেক্ট কানেকশন কতটুকু হচ্ছে বা কারেক্ট কানেকশন কতটুকু হচ্ছে সেটা। এবং যখন কানেকশন তৈরি হচ্ছে তখন তার প্রবাবিলিটি কিরকম, যে একটা কানেকশনকে রিফিউজ হয়ে যাচ্ছে, মানে আমি একটা জায়গায় কানেক্ট হতে যাচ্ছি আমি কানেক্ট হতে পারছি না। হ্যাঁ, সেই রিলায়েবিলিটি এখানে আসছে। আর হচ্ছে ডেটা ট্রান্সমিশন। ডেটা ট্রান্সমিশনটা কি, যে ট্রান্সমিশন মানে স্পিডটা কিরকম হবে, সে একই সময় তার কারেক্টনেসটা কিরকম, একইভাবে তার রিলায়েবিলিটি কিরকম। তো খেয়াল করে দেখো, ইউজাররা কিন্তু আসলে খুব বেশি জিনিস নিয়ে মাথা ঘামায় না, তাই না? তারা খালি দেখতেছে তার স্পিডটা ঠিক মতো আছে কিনা, সে যে কানেক্ট করতে চাচ্ছিল মানে সেই কানেকশনটা ঠিকঠাক মতো মানে এরর ফ্রি কোনো কানেকশন হচ্ছে কিনা, আর দ্বিতীয়ত হচ্ছে সে যে কানেক্ট হতে যাচ্ছে সেখানে কানেক্ট হচ্ছে কিনা। ঠিক আছে, তো এই জিনিসগুলো হচ্ছে তার আসলে মানে মেন জিনিস জানার জন্য। তো এখানে আসলে টেকনোলজিক্যাল কোনো কিছু নেই যে আমি অমুক জিনিসের ভ্যালু দেখবো, বা আমি অমুক স্পিড মেজার করে দেখবো যে আমার কত বিট পার সেকেন্ড যাচ্ছে, বা আমার এখানে কতগুলো নোড কাজ করছে। হ্যাঁ, এইসব ব্যাপারগুলো হচ্ছে এখানে আসলে সেভাবে আসে না। ঠিক আছে, তো সেই জন্য হচ্ছে ইউজাররা আসলে মোটামুটি এই তিনটা জিনিস নিয়ে কাজ করে।
যে একটা হচ্ছে স্পিড, একটা হচ্ছে কারেক্টনেস। কারেক্টনেসটা কি, হোয়াট আর দ্য চান্সেস দ্যাট অ্যান এরর উইল অকার, অর্থাৎ একটা এরর ঘটবে সেটার আসলে চান্স কতটুকু, সেটা হচ্ছে তার কারেক্টনেস। আর রিলায়েবিলিটি হচ্ছে হোয়াট আর দ্য চান্সেস দ্যাট এরর উইল অকার দ্যাট রেজাল্টস ইন টার্মিনেশন, মানে এমন একটা এরর হলো যেটা কারণে আসলে তার কি, যে কানেকশনটা ছিল কানেকশনটা টার্মিনেট হয়ে গেল। ঠিক আছে, সো ওরা হচ্ছে এই তিনটা জিনিসের মাথা ঘামায় ইউজার। এখন আমরা যদি অন্য জিনিসটা চিন্তা করি, হয়ে গেল এই যে আমাদের অন্য ব্যাপারগুলো যে পারফরমেন্স ক্রাইটেরিয়া আছে, কোয়ালিটি পারফরমেন্স ক্রাইটেরিয়া, সেগুলো হচ্ছে আমাদেরকে এগুলো নিয়ে চিন্তা করতে হবে। যে আমরা তো শুধুমাত্র এই তিনটা জিনিসের উপর চিন্তা করে আসলে একটা নেটওয়ার্কে মানে জাজ করতে পারি না, তাই না? তার স্পিড কেমন, তার কারেক্টনেস কতটুকু, তার রিলায়েবিলিটি কতটুকু, এতটুকু তো বেস ক্লাসে করা যায় না। আমাদের আরো অনেক কিছু দেখতে হয়, যেমন হচ্ছে কি যে অ্যাভেলেবিলিটি, একটা নেটওয়ার্ক সে আসলে কতক্ষণ অ্যাভেলেবেল। নর্মালি একটা নেটওয়ার্ক আসলে কি থাকার কথা, একদম 24 ঘন্টা 365 দিন হচ্ছে তার অ্যাভেলেবেল থাকা উচিত। মানে প্রতিদিন প্রতি ঘন্টা মানে প্রতিক্ষণ হচ্ছে তার অ্যাভেলেবেল থাকতে হবে। যদি ব্যাপারটা এরকম হতো যে তোমার উইকিপিডিয়া রাত 10টা পরে উইকিপিডিয়া বন্ধ, আবার সকাল 8টা থেকে উইকিপিডিয়া খোলে, ব্যাপারটা তো আসলে ঠিক অ্যাভেলেবিলিটি, ভালো অ্যাভেলেবিলিটির মধ্যে পড়লো না। তো এইটা একটা একটা কনসিডারেশন, যে আমাকে যে ওয়েবসাইট গুলো আছে বা আমার যে সার্ভিস গুলো আছে সার্ভারের, সেই সার্ভারের সার্ভিস গুলো হচ্ছে এরকম করে থাকতে হবে। যে সাপোজ তুমি জিমেলে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খালি ইমেল পাঠাতে পারবে, বাকি সময় ইমেল পাঠাতে পারছো না। তো তার আসলে অ্যাভেলেবিলিটি পুরোপুরি নেই, তাই না? এটা একটা ঝামেলা। আচ্ছা, তারপর হচ্ছে ইউজেবিলিটি। ইউজেবিলিটি কি, যে আমি যে একটা জিনিস ইউজ করছি তার আমার স্যাটিসফ্যাকশন কতটুকু। সাপোজ এরকম যে ইউজার স্যাটিসফ্যাকশন মেজার্ড বাই দ্য নেটওয়ার্ক অ্যাভেলেবল ফ্রম দ্য সার্ভিস প্রোভাইডার, both ease of use and compliance of acceptance performance specifications are criteria in this group। অর্থাৎ আমার ইজ অফ ইউজ, আমি কত সহজে জিনিসটাকে ইউজ করতে পারছি। ঠিক আছে, যেমন আমি গুগলের ওয়েব সার্ভার আমি খুব সহজে ইউজ করতে পারছি, আমি সহজে একটা জিনিস টাইপ করে দিলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন আর একটা খুব কঠিন একটা ওয়েবসাইটে গেলাম যেখানে আসলে খুব সহজে আমি যে কি টাইপ করবো না করবো টা করবো এগুলো আমি কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, তো সেগুলো হচ্ছে এই ইউজিবিলিটির মধ্যে পড়ছে। অর্থাৎ ইউজিংটা তার কতটুকু সুবিধা, আমি কত সহজে সেটাকে অ্যাক্সেস করতে পারছি, কত সহজে সেটাকে ইউজ করতে পারছি। যেমন আমি খুব সহজে আসলে ইচ্ছা করলে আমি কি যে পেন্টাগনের ওয়েবসাইটে গিয়ে সেখানকার সার্চ মডিউল আমি ইউজ করতে পারবো না, তাই না? যেটা আমি খুব সহজে যেটা গুগলের ক্ষেত্রে করতে পারছি। আচ্ছা, তারপর হচ্ছে compatibility। Compatibility কি, it indicates the extent to which the end device of the user are compatible with network interface from the service provider and can be operated without a great adaptation effort। অর্থাৎ একটা ইউজারের ডিভাইস মানে এন্ড ডিভাইস যেগুলো ইউজার ইউজ করছে, হ্যাঁ, তারা আসলে কত সহজে সার্ভিস প্রোভাইডারের সাথে মানে যোগাযোগ করতে পারে বা তাদের সাথে কাজ করতে পারে। সেটা সাপোজ ধরো আমি একটা ডিভাইস ইউজ করছি, যে ডিভাইসটা আসলে খুব সহজে গুগলের সাথে সে কাজ করতে পারছে, আমি গুগলের ওয়েবসাইটকে খুব সহজে আমি সেটাকে অ্যাক্সেস করতে পারছি। কারণ আমি এমন একটা ডিভাইস ইউজ করছি, সাপোজ ধর আমার একটা স্মার্ট একটা ফ্রিজ, হ্যাঁ, সেটাকে আমি ইন্টারনেটে কানেক্ট করলাম, কিন্তু আমি তার সাথে গুগলে কানেক্ট হতে পারছি না। তো তার আসলে কি কম্প্যাটিবিলিটি নাই ওরকম যে সে গুগলের সাথে কাজ করবে, একটা ফ্রিজ একটা ব্রাউজার চালাবে, বা তার সেই কম্প্যাটিবিলিটি নেই। হ্যাঁ, তো একটা ফ্রিজ হয়তো তার মতো করে তার যে ইনফরমেশন আছে সেগুলো সে পাঠিয়ে দিবে। তো সে হয়তো নেটে পাঠিয়ে দিচ্ছে তার যে সার্ভার আছে সেখানে, কিন্তু আমি আরেকটা সার্ভার ইউজ করতে যাচ্ছি সেটা সে করতে পারছে না, তো তার ওখানে কি কম্প্যাটিবল না ওটার সাথে। হ্যাঁ, তো এই জিনিসটা হচ্ছে এখানে ইউজ চিন্তা করতে হয়। তারপর হচ্ছে সিকিউরিটি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে আমি যে ডাটা কমিউনিকেট করছি, এই ডাটা কমিউনিকেশন গুলা আমি আর আরেকজন মানে সেন্ডার আর রিসিভার এটা ছাড়া থার্ড পার্টি কেউ যে এটা অ্যাক্সেস করছে না তার গ্যারান্টি কি। ঠিক আছে, অর্থাৎ এরকম যে এটা আসলে থার্ড পার্টি আনঅথরাইজ থার্ড পার্টি কেউ এটাকে অ্যাক্সেস করবে না, এই জিনিসটা হচ্ছে মাথায় রাখতে হবে। তো এই সিকিউরিটি তার হচ্ছে প্রোভাইড করা উচিত, হ্যাঁ, প্রোভাইড করতে হবে। তো এই সিকিউরিটিটা তার কতটুকু সেটা হচ্ছে একটা বিবেচনার বিষয়। তারপর হচ্ছে স্কেলেবিলিটি। স্কেলেবিলিটি কি, সাপোজ আমি এখন একটা নেটওয়ার্ক তৈরি করলাম, সেটা হচ্ছে 20টা কম্পিউটারে, এই 20টা কম্পিউটার যে বেড়ে 200টা কম্পিউটার হবে না তার তো কোনো গ্যারান্টি নেই, সেটা বড় হয়ে যেতে পারে। এখন আমি যদি বড় করতে যাই তাহলে আমার আবার নেটওয়ার্কের পারফরমেন্সের প্রবলেম হবে কিনা সেটা আমার দেখতে হবে। অর্থাৎ আমি নেটওয়ার্কটাকে স্কেলেবল করতে পারি কিনা, অর্থাৎ একটা স্কেল থেকে আমি আরেকটা স্কেলে নিয়ে যাচ্ছি, তারপর আমি আপ স্কেল করে ফেললাম। ঠিক আছে, অর্থাৎ এরকম স্কেলেবল করার পসিবিলিটি থাকতে হবে, কতটুকু সে পসিবিলিটি আছে সেটাও একটা দেখার বিষয়। তারপর হচ্ছে ম্যানেজেবিলিটি। ম্যানেজেবিলিটিটা কি, যে আমি যে ইয়েটা নেটওয়ার্কটাকে নিচ্ছি সেই নেটওয়ার্ক আসলে ম্যানেজ করাটা কতটুকু সহজ। অর্থাৎ দিস ক্রাইটেরিয়া ইন্ডিকেটস দ্য এক্সটেন্ট অফ হুইচ দ্য কমিউনিকেশন নেটওয়ার্ক ইজ মনিটরড, adapted to changing circumstances and regulated in the sense of controlling engineer।
A network can only function satisfactorily if monitoring occurs on a continuous basis and if the necessary adjustments are done quickly. তার মানে হচ্ছে কি যে একটা ইয়েকে মানে নেটওয়ার্ককে আমি সবসময় মনিটরিং এর মধ্যে রাখবো, যদি কোনো প্রবলেম হয় আমি যাতে সেটাকে খুব দ্রুত সেটাকে সলভ করতে পারি। হ্যাঁ, সেটা এখানে বলা হচ্ছে যে এই নেটওয়ার্ক ক্যান অনলি ফাংশন স্যাটিসফ্যাক্টরিলি, অর্থাৎ একটা নেটওয়ার্ক তখনই স্যাটিসফ্যাক্টরিলি কাজ করবে ইফ মনিটরিং অকার্স অন এ কন্টিনিউয়াস বেসিস, অর্থাৎ যদি সেটাকে আমরা কন্টিনিউয়াস মনিটর করতে থাকি, এবং ইফ দ্য নেসেসারি অ্যাডজাস্টমেন্টস আর মেড কুইকলি, অর্থাৎ যদি কোনো অ্যাডজাস্টমেন্ট মানে আমাদের করার দরকার পড়ে সেটা আমরা খুব দ্রুত সেটা যাতে করতে পারি। তো এটা হচ্ছে ম্যানেজেবিলিটি, অর্থাৎ আমি একটা নেটওয়ার্কে কত ভালো ম্যানেজ করতে পারছি সেটাও একটা বিষয় এখানে। তো অনেকগুলো ক্রাইটেরিয়া আসলে এখানে চলে আসে। তো আমরা যেভাবে চিন্তা করছিলাম যে শুধুমাত্র ইউজার যে তিনটা জিনিস নিয়ে কাজ করছে, নেটওয়ার্ক আসলে সেই তিনটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ না। তাহলে সে আসলে কি কির মধ্যে আছে, তাকে সে কতটুকু অ্যাভেলেবেল সেটা আমাদেরকে দেখতে হয়, তার ইউজেবিলিটি কতটুকু মানে সে কত সহজে তাকে ইউজ করা যাচ্ছে সেটাও একটা বিষয়, তার কম্পেটেবিলিটি অর্থাৎ সব ডিভাইসের মধ্যে নেটওয়ার্কের সব ডিভাইসের মধ্যে সে আসলে কাজ করতে পারে কিনা সেটাও একটা বিষয়। তারপর হচ্ছে তার সিকিউরিটি ঠিকঠাক মতো আমরা মেনটেন করতে পারছি কিনা, তাকে সিকিউর কমিউনিকেশন করতে পারছি কিনা সেটাও আমাদের একটা দেখার বিষয়। তাকে স্কেলেবল করা যাচ্ছে কিনা, অর্থাৎ আমি ছোট নেটওয়ার্ক দিয়ে শুরু করলাম, সেটা যখন আস্তে আস্তে বড় হতে থাকবে আমার যাতে নেটওয়ার্ক ডিজাইনে যাতে কোনো সমস্যা না হয়, আমার নেটওয়ার্ক পারফরমেন্স যাতে সব প্রবলেম না হয়, এই বিষয়গুলো দেখতে হবে। তো সেই স্কেলেবিলিটি এখানে মেনটেন করতে হচ্ছে। তারপর হচ্ছে ম্যানেজেবিলিটি, অর্থাৎ আমি সেটাকে পুরো নেটওয়ার্কটা যে আমি নিচ্ছি কাজ করছি সেটাকে আমি ঠিকঠাক মতো ম্যানেজ করতে পারছি কিনা, সবকিছু আমি ঠিকঠাক মতো দেখতে পারছি কিনা, এবং যদি কোনো প্রবলেম হয় সেটাকে আমি খুব দ্রুত সেটাকে আসলে ফিক্স করতে পারছি কিনা, কোনো অ্যাডজাস্টের দরকার পড়লে সেটা আমি দ্রুত অ্যাডজাস্ট করে ফেলতে পারছি কিনা। তো এই ম্যানেজেবিলিটিটা হচ্ছে আমাকে মেনটেন করতে হচ্ছে। তো এইসব জিনিসকে অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে কিউওএস বা কোয়ালিটি অফ সার্ভিস। হ্যাঁ, যে যেটার উপর বেস করে আমরা ডিপেন্ড করে আমরা বলতে পারি যে একটা নেটওয়ার্ক আসলে কি অবস্থা আছে, কোন গ্রেডের নেটওয়ার্ক, এটা কি ভালো গ্রেডের নেটওয়ার্ক না খারাপ গ্রেডের নেটওয়ার্ক না মাঝারি বা মাঝারি থেকে ভালো বা খারাপ থেকে মাঝারি এর মধ্যে আছে, সেসব জিনিসগুলো হচ্ছে আমরা বের করতে পারি। তো কোয়ালিটি অফ সার্ভিস বা কিউএস হচ্ছে কি, QoS describes the properties of a communication network in terms of the services rendered by a specific network service, অর্থাৎ আমরা একটা কমিউনিকেশন নেটওয়ার্কের যে সার্ভিস গুলো আছে সেই সার্ভিস গুলো আসলে কয়েকটা প্রপার্টিতে ভাগ করে সেটার প্যারামিটার বা পারফরমেন্স গুলো হচ্ছে আমরা মেজার করে দেখি যে তার ব্যাপারটা আসলে কিরকম। যেমন একটা হচ্ছে কি মানে মানে কোয়ালিটি সার্ভিসের একটা প্রপার্টি কি, সেটা হচ্ছে পারফরমেন্স। পারফরমেন্স প্রপার্টিটা কি, পারফরমেন্স আমরা দুই ভাবে মেজার করতে পারি, একটা হচ্ছে থ্রুপুট, একটা হচ্ছে ডিলে। আচ্ছা, থ্রুপুটটা কি? থ্রুপুট হচ্ছে, থ্রুপুট কিন্তু ঠিক আউটপুট না, হ্যাঁ, থ্রুপুট হচ্ছে একটা রেট। দেখো কত, এটা হচ্ছে বিট পার সেকেন্ড, এটা একটা রেট, অর্থাৎ প্রতি সেকেন্ডে কতটুকু বিট যাচ্ছে। আচ্ছা, প্রতি সেকেন্ডে আসলে ঠিক কতটুকু বিট যাচ্ছে এটা না বলে বলা উচিত প্রতি সেকেন্ডে কতটুকু এরর ফ্রি বিট যাচ্ছে, অর্থাৎ আমি যে বিটগুলো পাঠাচ্ছি তার মধ্যে কতটুকু হচ্ছে এরর ফ্রি সে যাচ্ছে বিট পার সেকেন্ড, অর্থাৎ এরর ফ্রি বিট বলতে আমি কি আসলে কারেক্ট বিট বুঝাচ্ছি, যে কারেক্ট বিট পার সেকেন্ড, সেটা হচ্ছে থ্রুপুট। সো একটা নেটওয়ার্কের থ্রুপুট যত হাই হবে তার মানে হচ্ছে সে তত বেশি এরর ফ্রি বিট পার মানে প্রতি সেকেন্ডে তত বেশি এরর ফ্রি বিট পাঠাচ্ছে, অর্থাৎ তার বিটের মধ্যে তত বেশি এরর নেই। আলটিমেটলি তো সেটাই বুঝাচ্ছে, তাই না, যে হাই থ্রুপুট মানে হচ্ছে অনেক কারেক্ট বিট সে হচ্ছে প্রতি সেকেন্ডে পাঠাচ্ছে। আর হচ্ছে ডিলে। ডিলে হচ্ছে কি, ডিলে হচ্ছে একটা টাইম, যে টাইমটা আসলে তুমি কখনোই অ্যাভয়েড করতে পারবে না। সাপোজ তুমি ট্রান্সমিটার থেকে রিসিভারে ডেটা পাঠাচ্ছ, সে কখনোই ইনস্ট্যান্টলি চলে যাবে না, তার একটা নির্দিষ্ট টাইম লাগবে, সেটা মিলি সেকেন্ডে হোক, মাইক্রো সেকেন্ডে হোক বা যত সেকেন্ডে হোক, একটা নির্দিষ্ট পরিমাণ টাইম তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য লাগবে। প্লাস এর মধ্যে এখানে বিভিন্ন প্রসেসিং এর ব্যাপার স্যাপার আছে, তো সবকিছু মিলে তার একটা টাইম লাগবে, সেটাকে আমরা বলি হচ্ছে ডিলে। ঠিক আছে, তো এটাই বলা আছে যে ডিলে রেফার্স টু দা ম্যাক্সিমাম গ্যারান্টিড লেন্থ অফ টাইম বিটুইন দ্য স্টার্ট অফ এ ডেটা ট্রান্সফার এন্ড ইটস কনক্লুশনস। The delay is measured in seconds or in fraction of seconds, অর্থাৎ এটাকে হচ্ছে সেকেন্ড বা ফ্র্যাকশন অফ সেকেন্ডে মাপা হয়। তার মানে কি আমরা বলতে পারি কি যে একটা নেটওয়ার্কে যদি ডিলে যদি বেশি হয় তার মানে আসলে কি তার পারফরমেন্স খারাপ, তাই না? তো থ্রুপুটকে আমার কি করতে হবে, থ্রুপুটকে হচ্ছে আমাকে বাড়াতে হবে, আর ডিলেকে হচ্ছে কি কমাতে হবে যদি আমি পারফরমেন্স বাড়াতে চাই। আচ্ছা, আরেকটা প্যারামিটার হচ্ছে পারফরমেন্স ফ্লাকচুয়েশন। পারফরমেন্স ফ্লাকচুয়েশন গুলো মেজার করার জন্য আমাদেরকে কয়েকটা জিনিস ইউজ করতে, একটা হচ্ছে জিটার আর একটা হচ্ছে এরর রেট। এরর রেট তো আমরা সবাই জানি, রাইট? এরর রেট হচ্ছে কি, যে আমি যে ডেটা পাঠাচ্ছি সেই ডেটাটা কতটুকু পরিমাণ এরর তার মধ্যে আছে, অর্থাৎ প্রতি সেকেন্ডে তার এরর কতটুকু হচ্ছে সেটাকে আমরা বলছি হচ্ছে এরর রেট। তার মানে হচ্ছে কি এরর রেট যত বাড়বে
তার পারফরমেন্স তত খারাপ হবে। তার মানে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এরর রেটটাকে আমাকে কমানোর চেষ্টা করতে হবে, অর্থাৎ একটা ট্রান্সমিশনের মধ্যে এরর রেট কম থাকতে হবে, তাহলে আমার পারফরমেন্সটা ভালো হবে। আর এরর রেট বেড়ে যাওয়া মানে হচ্ছে কি যেখানে বেশি এরর হচ্ছে সেটাতে পারফরমেন্সটা কমে যাবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যেটা নতুন টার্ম আমাদের, সেটা হচ্ছে জিটার। জিটার হচ্ছে কি, যে জিটার হচ্ছে যে মানে কি বলবো যে ফ্লাকচুয়েশন যেটা হয় এই ডিলের সময়, সেটা অর্থাৎ ডেটার অনেক ধরনের ফ্লাকচুয়েশন হতে পারে। ঠিক আছে, যেমন হচ্ছে আমরা ফ্লাকচুয়েশন গুলোকে কয়েকটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। হ্যাঁ, তো অ্যাসিনক্রোনাসটা কি, যা বলা হচ্ছে দ্য রেসিডেন্স টাইম অফ দ্য প্যাকেটস এট দ্য সেন্ডার এন্ড এট দ্য রিসিভার ইন দ্য নেটওয়ার্ক ইজ কমপ্লিটলি আনসার্টেন। অর্থাৎ একটা প্যাকেট কতক্ষণ সেন্ডারে থাকবে আর রিসিভারে থাকবে তার কোনো মানে সার্টেনিটি নেই। হ্যাঁ, তো অর্থাৎ এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস বিহেভিয়ার, অর্থাৎ সেন্ডারে যদি একটা প্যাকেট 10 সেকেন্ড থাকে, সেটা যে রিসিভারেও 10 সেকেন্ড থাকবে তার কোনো গ্যারান্টি নেই। সেটা রিসিভারে 20 সেকেন্ডও থাকতে পারে, 5 সেকেন্ডও থাকতে পারে, অর্থাৎ দুজনের মধ্যে আসলে কোনো ইয়ে নেই, মানে সিনক্রোনাইজেশন নেই। আচ্ছা, তাহলে সিনক্রোনাইজ বিহেভিয়ারটা কি হবে, অ্যাসিনক্রোনাসের উল্টোটাই। তো এটা বলছে এরকম যে although the length of the residence time of data packets in the communication network is still undetermined and variable, its upper limit is kept। অর্থাৎ ব্যাপারটা এরকম যে আমরা এখনো জানি না যে সেন্ডারে আর রিসিভারে সে কতক্ষণ ধরে সময় থাকবে, ঠিক আছে, কিন্তু আমরা তাকে একটা লিমিটের মধ্যে নিয়ে আসতে পারি, কমিয়ে নিয়ে আসতে পারি। যে আপার লিমিট যে যেটা থাকতো ইনফিনিটি, সেটাকে আমরা ইনফিনিটি না থেকে আমরা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে নিয়ে আসতে পারি, যে সেন্ডারের মধ্যে এই ইনফরমেশনটা হয়তো সে হয়তো 2 মিনিট থাকবে, রিসিভারের মধ্যে সে হয়তো বা 3 মিনিট বা 2 মিনিট থাকবে, এর চেয়ে বেশি থাকতে পারবে না। এখন 2 মিনিটে কম সময় সে চলে যেতে পারে, রিসিভারের মধ্যে সে 2 মিনিটে কম সময় থাকতে পারে, বা 2 সেকেন্ডও থাকতে পারে, মানে দুই পাশে আমি 2 সেকেন্ড করে দিলাম। তো এটা হচ্ছে সিনক্রোনাস, যে আমরা দুই পাশে একটা লিমিটের মতো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে আইসোক্রোনাস। আইসোক্রোনাসটা কি, আইসোক্রোনাস হচ্ছে যে যতগুলো ডাটা প্যাকেট আছে সব ডাটা প্যাকেটের জন্য রেসিডেন্স টাইমটা হচ্ছে সেম থাকবে। অর্থাৎ যখনই সে কোনো ডিভাইসে যাবে, সেটা রুটারে থাকতে পারে বা সেটা একটা ডিভাইসে হতে পারে, ডাটা প্যাকেট যাই থাকুক সবগুলো ডেটা প্যাকেট সেম সময় থাকবে। অর্থাৎ প্রত্যেকটা ডেটা প্যাকেট যদি 1 মাইক্রোসেকেন্ড থাকে তাহলে সবগুলো 1 মাইক্রোসেকেন্ড ধরে থাকবে, একটা ডাটা প্যাকেট যদি 1 মিলিসেকেন্ড থাকে তাহলে প্রত্যেকটা 1 মিলিসেকেন্ড ধরেই সেখানে থাকবে। ঠিক আছে, তো এটার উপর বেস করে হচ্ছে জিনিসটা ইয়ে করা হয়, যে পারফরমেন্সটাকে ইয়ে করা, যে আমার জিটার যত বেশি হবে তার মানে হচ্ছে কি যে এই যে টাইমের ফ্লাকচুয়েশনটা অনেক যত বেশি হবে তত হচ্ছে কি পারফরমেন্সটা আবার ড্রপ করবে। তার মানে হচ্ছে আমাকে জিটারটাকে আসলে কি কমাতে হবে। তারপর আসলে হচ্ছে রিলায়েবিলিটি। রিলায়েবিলিটিটা কি, রিলায়েবিলিটিটা হচ্ছে এটাকে আমরা তিনটা ভাগে তিনটা পয়েন্টে ভাগ করতে পারি। একটা হচ্ছে কমপ্লিটনেস। অর্থাৎ কমপ্লিটনেসটা কি, যে আমি যেটা ডেটা পাঠাচ্ছি সেই ডেটাটা কমপ্লিট ভাবে হচ্ছে রিসিভারে পৌঁছাচ্ছে। অর্থাৎ দ্য সার্ভিস প্যারামিটার কমপ্লিটনেস এনশিওরস দ্যাট অল ডেটা প্যাকেটস সেন্ট রিচ দেয়ার ডেজিগনেটেড টার্গেট অ্যাট লিস্ট ওয়ান্স। অর্থাৎ যেই প্যাকেট মানে প্রত্যেকটা প্যাকেট অ্যাটলিস্ট একবার তার ডাটা মানে রিসিভারে গিয়ে পৌঁছাবে, মানে কমপ্লিট করবে, যে সেন্ডার থেকে শুরু করে সে রিসিভারে এসে পৌঁছাচ্ছে, মাঝখানে রাস্তায় হারিয়ে যাবে না। হ্যাঁ, সেটাকে আমরা বলছি যে কমপ্লিটনেস। আর একটা হচ্ছে ইউনিকনেস। ইউনিকনেস কি, আচ্ছা, if uniqueness is guaranteed for a data transmission, then the user can be certain that the sent data reaches its designated goal one time। অর্থাৎ যদি ইউনিকনেস থাকে তার মানে হচ্ছে, ইউনিকনেস যদি গ্যারান্টিড থাকে তার মানে হচ্ছে কি যে ডেটাটা অবশ্যই রিসিভারে গিয়ে পৌঁছাবে। অর্থাৎ কি তার রিলায়েবিলিটিটাও এখানে বেড়ে যাচ্ছে, রাইট, যে আমার ইয়েতে কি বলবো যে আমার যে নেটওয়ার্ক রিলায়েবিলিটি এখানে হাই হয়ে যাচ্ছে। আচ্ছা, আর একটা হচ্ছে কি অর্ডার প্রিজার্ভিং। অর্ডার প্রিজার্ভিংটা কি, অর্ডার প্রিজার্ভিং হচ্ছে আমি যেই সিকোয়েন্সে ডেটা প্যাকেট গুলো পাঠাবো ঠিক সেই সিকোয়েন্সে হচ্ছে আবার রিসিভারে গিয়ে সে ওই একই অর্ডারে গিয়ে সে হচ্ছে বিল্ড আপ হবে। ব্যাপারটা অনেক এরকম যে দ্য ইউজার আইডি অ্যাসিউরড দ্যাট the user is assured that all sent data packets sent to their destination in the same sequence in which they were transmitted by the sender। অর্থাৎ যেই সিকোয়েন্সে তাকে ট্রান্সমিট করা হয়েছে সেন্ডারে, তারা রিসিভারে গিয়েও সেই সিকোয়েন্সে গিয়ে পৌঁছাবে। হ্যাঁ, এটা হচ্ছে রিলায়েবিলিটি, তাহলে হচ্ছে আমার বেড়ে যাচ্ছে। তার মানে হচ্ছে আমরা এই তিনটা জিনিসের উপর হচ্ছে বেস করে আমরা রিলায়েবিলিটিটাকে মেজার করতে পারি আমার যে নেটওয়ার্ক আছে সেটা। তারপর হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটির মধ্যে এখানে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, একটা হচ্ছে ইন্টিগ্রিটি, আর একটা হচ্ছে অথেন্টিসিটি। আচ্ছা, কনফিডেন্সিয়ালিটিটা কি, কনফিডেন্সিয়ালিটিটা হচ্ছে আমি যে ডেটা পাঠাবো, যাকে ডেটা পাঠাবো, তার মানে হচ্ছে সেন্ডার যখন রিসিভারকে ডেটা পাঠাচ্ছে, সেন্ডার আর রিসিভার ছাড়া অন্য কেউ হচ্ছে সেই ডেটা সম্পর্কে কিছু জানবে না, কোনো থার্ড পার্টির কেউ হচ্ছে সেই ডেটা সম্পর্কে কিছু জানবে না। হ্যাঁ, সেটাকে আমরা বলছি যে কনফিডেন্সিয়ালিটি, অর্থাৎ গোপনীয়তা।
অর্থাৎ আমি যে ডেটা পাঠাচ্ছি সেই ডেটাটা অন্য কেউ জানবে না সেটার খবর, শুধুমাত্র সেন্ডার আর রিসিভার এই দুজন হচ্ছে খালি ডেটাটা জানবে। আচ্ছা, ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটিটা কি? ইন্টিগ্রিটি হচ্ছে সাপোজ ধরো আমি একটা ডেটা পাঠাচ্ছি, সেন্ডার একটা মানে সেন্ডার একটা ডেটা পাঠাচ্ছে রিসিভারের কাছে, কিন্তু মাঝখানে থার্ড পার্টি কেউ একজন সেই ডেটাটা নিয়ে সেটাকে চেঞ্জ করে আবার হচ্ছে রিসিভারের কাছে পাঠাচ্ছে। ঠিক আছে, ব্যাপারটা ওটা এরকম যে সাপোজ ধরো তুমি একটা চিঠি কাউকে পাঠাচ্ছ, তুমি ঢাকা থেকে কাউকে একটা চিঠি পাঠাচ্ছ চিরং এ। হ্যাঁ, তো চিঠিটা যখন পোস্ট অফিসে গেল, তো পোস্ট অফিসের কেউ একজন তোমার চিঠিটা বের করে খুলে পড়ে সেখানে হয়তো কোনো কিছু একটা চেঞ্জ চেঞ্জ করে দিল। যে সাপোজ তুমি বললে যে আগামী মাসে এরকম আমি 500 টাকা পাঠাবো, ওখানে হচ্ছে সে হয়তো ওই 500 টাকার কথাটাই পুরোপুরি বেমালুম কেটে কুটে মুছে দিল। মানে তোমার চিঠিটা তাহলে কি হয়ে গেল, অল্টার্ড হয়ে গেল। মানে তুমি যে চিঠি পাঠাচ্ছ সেই চিঠিটা কিন্তু আর সেটা থাকলো না, সেটা একটা ডিফারেন্ট চিঠি হয়ে গেল। তারপর সে আবার সেই চিঠিটাকে নতুন প্যাকেট করে ইনভেলপ করে নাম ধাম লিখে যার কাছে পৌঁছানোর কথা তার কাছে পৌঁছে দিচ্ছে। এখন যে তুমি যার কাছে চিঠিটা পাঠিয়েছো, চিটাঙ্গে যার কাছে পাঠিয়েছো, চিটাঙ্গেরও তো খুলে দেখবে যে আরে ঢাকা থেকে চিঠিটা এসছে, কিন্তু যে ইনফরমেশন গুলো আছে সে ভাববে যেটা তো আসলে তুমি পাঠিয়েছো, কিন্তু তুমি তো আসলে পাঠাও নাই। মাঝখানে তো ওই যে পোস্টম্যান বা অন্য কেউ একটা গন্ডগোল করে ফেলছে ভিতরে, তাই না? যে থার্ড পার্টি কেউ একজন হচ্ছে পুরো ইনফরমেশনটা চেঞ্জ করে ফেলছে, তো সে পাচ্ছে হচ্ছে কি চেঞ্জ ইনফরমেশন, যেটা সেটা পাচ্ছে অল্টারনেট ইনফরমেশন। তাহলে এটাকে আমরা বলছি হচ্ছে ইন্টিগ্রিটি, যে আমার যেই ডেটাটা আছে সেই ডেটাটা সেন্ডার যা পাঠাচ্ছে রিসিভার একদম হুবহু সেই ডেটাটাই রিসিভ করছে কিনা। যদি ওটা না হয় তার মানে হচ্ছে এখানে ইন্টিগ্রিটিতে কিছু একটা প্রবলেম আছে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? আর একটা হচ্ছে অথেন্টিসিটি। অথেন্টিসিটিটা কি? অথেন্টিসিটিটা হচ্ছে ওই যে মানে অলমোস্ট একই জিনিস, এবার ডাটা না, এবার হচ্ছে সেন্ডারের ব্যাপারে, যে তুমি যে পাঠাচ্ছ, হ্যাঁ, সাপোজ ধরো সেন্ডার পাঠাচ্ছে, যে এটা যে আসলে ঢাকা থেকে তুমি পাঠাচ্ছ তার বা গ্যারান্টিটা কি, তার অথেন্টিসিটিটা কি? আমি তো ধরো তোমার নাম হয়ে কাউকে চিঠি পাঠিয়ে দিতে পারি, তাই না? ব্যাপারটা তো সেরকম। তো এটা হচ্ছে একটা অথেন্টিসিটির ব্যাপার, যে আমি তাকে আমি যার কাছ থেকে ডেটা পাচ্ছি সেটা আসলে অথেন্টিক ডেটা কিনা। এই তিনটা বিষয় কি বোঝা গেছে? তিনটা বিষয় কিন্তু একটু কনফিউজিং, কিন্তু মানে প্রথমবার একটু কনফিউজিং লাগবে, বাট এটা কিন্তু তিনটা কিন্তু পুরো ডিফারেন্ট দুইটা মানে তিনটা আলাদা বিষয়। প্রথমটা হচ্ছে বোঝাচ্ছে যে আমি যে ইনফরমেশন পাঠাচ্ছি সেটা গোপনীয়তাটা হচ্ছে আমাকে বুঝিয়ে রাখতে হবে। দ্বিতীয়টা বোঝাচ্ছে আমি যে ইনফরমেশনটা পাঠাচ্ছি সেটার স্বকীয়তাটা বুঝায় রাখতে হবে। স্বকীয়তাটা মানে কি, যা পাঠানো হচ্ছে হুবহু সেই জিনিসটাই তার কাছে পৌঁছাতে হবে, মাঝখানে কোনো কিছু চেঞ্জ করা হবে না। তৃতীয়টা হচ্ছে যে পাঠাচ্ছে তার হচ্ছে মানে তার অথেন্টিসিটি, মানে এটা কার কাছ থেকে আসছে, এটা আসলেই তার কাছ থেকে আসছে কিনা সেই জিনিসটা হচ্ছে মেনটেন করে। হ্যাঁ, সাপোজ এরকম অনেক সময় থাকে তোমাদের কাছে ইমেল আসছে, যে গুগল লিখলো যে এরকম যে আমি প্রচুর তুমি তোমাকে এরকম আমি প্রচুর টাকা দিব, তুমি আমাকে ইমেল তোমার ইয়েটা দিয়ে দাও, তোমার ইমেল অ্যাড্রেস দাও, তোমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দাও, তোমার বাসার ঠিকানা দাও, ফোন নাম্বার দাও, এইসব হাবি যাবে অনেক কিছু, এরকম অনেক স্প্যাম মেইল আসে না? তো এরকম মেইল গুলো হচ্ছে আহ মানে অ্যাকচুয়ালি এটা আসলে গুগলের কাছ থেকে আসছে কিনা সেটাও তো একটা বিষয়। তো এটা হচ্ছে অথেন্টিক, যে এটা কি গুগল পাঠাচ্ছে না অন্য কেউ পাঠাচ্ছে, এটা নিশ্চয়ই গুগল পাঠাবে না। তো সে অথেন্টিসিটি তুমি যদি তাকে রেজাল্ট মানে অথেন্টিসিটি যদি টেস্ট করতে যাও তাহলে সে আসলে ওখানে ফেল করবে। বুঝা গেছে ব্যাপারটা? তো এইটা হচ্ছে গিয়ে মানে আমাদের মানে বিভিন্ন যে প্যারামিটার গুলো আমাদেরকে মেনটেন করতে হয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ইউজার যে প্যারামিটার গুলো বোঝে বা ইউজারের জন্য যেগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ, অ্যাজ এ নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বা টেকনিক্যাল পার্সন হিসেবে আমাদের জন্য হচ্ছে আরো অনেক প্যারামিটার আছে যেগুলো আসলে মেনটেন করতে হয় আমাদের। আচ্ছা, কারো কোনো কোশ্চেন এতটুকুতে? তোমরা কি সব অ্যাটেন্ডেন্স দিয়েছো? জি স্যার। আচ্ছা, আমরা হয়তো নেক্সট উইকে তোমাদের একটা কুইজ নিতে পারি, ঈদের বন্ধের আগে দিয়ে। ঠিক আছে, সেটা এখনো ঠিক করি নেই কবে নিব, কিন্তু খুব দ্রুত নিয়ে নিবো নেক্সট উইকে। তোমাদেরকে মানে সিলেবাস হচ্ছে এর আগ পর্যন্ত যেটা পড়ে আসছিলে ততটুকু পর্যন্ত থাকার কথা। মানে ওই যে এরর টেরর নিয়ে আমরা যা পড়লাম, হ্যামিং কোড কিভাবে কাজ করে না করে সেগুলো। কেউ কিছু বলছো? আজকের ক্লাসের আগ পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, আজকে ক্লাসের আগ পর্যন্ত। মানে এখন ওটা শিওর না, আমি জাকারিয়া স্যারের সাথে আমি এখন আসলে কথা বলিনি, স্যার বলতেছিলেন যে এরকম নিবেন, এখন উনি কতটুকু কমপ্লিট করছেন
সেটা একটু দেখতে হবে, কারণ উনি ওটা আসলে কমপ্লিট করছেন কিনা আমি এখনো শিওর না। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আর কোনো কিছু নেই? অ্যাটেন্ডেন্স তো সবাই দিয়ে ফেলেছো না, তাহলে আমি অ্যাটেন্ডেন্স শিটটা বন্ধ করে দিই। কেউ বাকি আছো? আচ্ছা, কারো কোনো কোশ্চেন না থাকলে তাহলে আমরা এখানে শেষ করি আজকের এটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তাহলে আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।